এই গুম খুনের সাথে জড়িত তাদেরকে সঠিকভাবে পানিশমেন্টটা নিশ্চিত করা, এবং এটাই জেনারেল ওয়াকার করতে দিচ্ছেন না। তারপরে উনি এখন নবী। দর্শক, হঠাৎ করে সেনা অভ্যুত্থানের খবর চারিদিকে রটে গেছে। সেনা অভ্যুত্থান হয়েছে বাংলাদেশে। প্রধান ওয়াকারুজ্জামানের চরিত্র নিয়ে যথেষ্ট রহস্য সৃষ্টি হলে তারা জানিয়েছে সেনাবাহিনীর অনিচ্ছার কারণেই আমাদের প্রধান উপদেষ্টা সহ অন্যরা এই যে আয়না করাচ্ছে সেগুলো দেখতে পারে। এবার কিন্তু হাসিনার সকল কুকর্মের দায়ে ফেসে যাচ্ছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। হ্যাঁ দর্শক, সম্প্রতি আয়নাগরের বিষয়ে বেশ তোলপাড় সৃষ্টি হয়েছে সারা দেশেই। দাবি করা হচ্ছে আয়নাগরকে মেরামত করে জাতির সামনে উপস্থাপন করা হয়েছে, কিন্তু এটা করলো কে? হ্যাঁ দর্শক, এটার এবার কিন্তু পুরো দায়ভারই পড়ছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের উপর, কারণ সবগুলি আয়নাগরে কিন্তু সেনা ক্যান্টনমেন্টে অবস্থিত, আর সেই হিসেবে সেনাপ্রধান তো দোষী হবেরই, সঙ্গে কিন্তু পুরো সেনাবাহিনীর উপরে এর দায়ভার যাবে। আর তেমনটাই কিন্তু হয়েছে এখন, যেহেতু আওয়ামী লীগের আমলেই এই সেনাপ্রধান দায়িত্ব পেয়েছেন, এমনকি হাসিনার বোনজামাই বটে এই ওয়াকারুজ্জামান। আর এগুলি হিসাব করলে বোঝা যায় সবগুলি আয়নাগরের খবরই কিন্তু জানতো এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে বর্তমান চলতেছে বাংলাদেশে নানান ধরনের আলোচনা এবং সমালোচনা। অনেকেই বলতেছে এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আয়নাঘরের সাথে জড়িত, আবার অনেকেই বলতেছে এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান শেখ হাসিনা এবং শেখ হাসিনার বোন শেখ রেহানাকে দেশ থেকে পালিয়ে যেতে সাহায্য করছে। তো বন্ধুরা, ইতিমধ্যে এই সমস্ত বিষয় নিয়ে এই পর্যায়ে আমাদের কাছে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ এসেছে, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিকলি তুলে ধরবো। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে ভিডিওতে জানতে পারবেন কিছু অজানা তথ্য, যা জানলে আপনারা ইতিমধ্যে অবাক হয়ে যাবেন। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না। সরাসরি আজকে আমি চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে আজকে আমরা দেখব এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কি সত্যি সত্যি কি আয়নাঘরের সাথে জড়িত ছিল, আর সত্যি সত্যি কি শেখ হাসিনা এবং শেখ রেহানাকে দেশ থেকে পালিয়ে যেতে সাহায্য করছে। সরকারের ভেতরে যে আওয়ামী লীগ রয়ে গেছে মিস্টার ইউনূস সাহেব, তাদেরকে আপনি ধরছেন না কেন? আপনি তো এই দেশের সবচেয়ে বড় নির্বাহী ক্ষমতার মালিক, আপনি কেন তাদেরকে ধরছেন না? তাদেরকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদ থেকে সরাচ্ছেন না? এটার জন্য আমরা কাকে ধরবো, আপনাকে না সেনা প্রধানকে? ওয়াকারুজ্জামানের চরিত্র নিয়ে যথেষ্ট রহস্য সৃষ্টি হলেও আমি এই মুহূর্তে এখনো তাকে দায়ী করছি না, প্রমাণহীন তাকে দায়ী করতে চাই না, কিন্তু তাকে নিয়ে রহস্য রয়েছে। প্রথম রহস্যটি, আয়নাঘর সম্পর্কে আমাদের সেনাপ্রধান কি আগে কিছু জানতেন? কারণ তিনি হাসিনার সেনাপ্রধান ছিলেন। তিনি তখন বাংলাদেশের সেনাপ্রধান ছিলেন না, হাসিনার সেনাপ্রধান ছিলেন। তিনি এখন বাংলাদেশের সেনাপ্রধান। তো আমাদের ওয়াকারুজ্জামান তিনি কি জানতেন আয়নাঘর নামে একটা বন্দিশালা আছে, যেখানে মানুষকে নির্মম নির্যাতন করা হয়, হত্যা করা হয়, যেখানে জাহিলিয়াতকে হার মানানোর মতো নির্যাতন করা হয় আমাদের এই বাংলাদেশের মানুষের উপর? 6 মাস সময়ের পর কেন ইউনূস সেখানে প্রবেশ করলেন? তাকে আগে যেতে দেয়া হলো না কেন? এর উত্তর আসলে আমাদেরকে কে দেবে? আমরা যে বন্দিশালাটি দেখলাম, আয়নাঘরটি দেখলাম গতকালকে টেলিভিশন স্ক্রিনে, সেখানে গোলাম আজমের ছেলে আজমি ভাই, মীর কাসেম আলীর ছেলে আরমান এবং আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তারা বললেন যে এই ঘরগুলো এরকম ছিল না, এখানে দরজা জানালা নতুন করে বানানো হয়েছে, লোহার গেট ভেঙে কাঠের দরজা দেওয়া হয়েছে। এই সময়টি কারা দিয়েছে, বা ভেতরে এই যে আয়না ঘরকে সংস্কার কারা করেছে, কেন করেছে, কোন উদ্দেশ্যে করেছে, কোন কোন প্রমাণ তারা লোপাট করতে চেয়েছে? ভারতের যে সাংবাদিক বাংলাদেশে এসে দৃশ্য দেখে গেছে, তিনি নিজেই লিখেছেন যে এই দৃশ্য কল্পনা করার মতো নয়। জাতিসংঘ তার প্রতিবেদনে জুলাই অভ্যুত্থানে হাসিনাকে হত্যাকারী মানবতা বিরোধী অপরাধের দায়ে দুষ্ট অভিযুক্ত করেছে। হাসিনা এখন কি বলবে, আওয়ামী লীগ এখন কি বলবে? তারা যে ন্যারেটিভ নিয়ে এই দেশে আবার রাজনীতি করতে চেয়েছিল, সেই ন্যারেটিভ কি আর টিকে থাকবে? এখন এই ন্যারেটিভ তৈরি করে দেবে বিএনপি, জামাত, হাসিনাকে। কারণ রাজনৈতিক সুবিধার জন্য তারা হয়তো হাসিনাকে আবারও বাংলাদেশে এস্টাবলিশ করবে। এই রাজনীতি যারা করেন, বা রাজনৈতিক যে পরিবারগুলো আছে বা রাজনৈতিক যে দলগুলো আছেন, তারা জনগণকে সবসময় চাকুরের মতো ব্যবহার করে। আমরা বোকা জনগণ তাদের ডাকে বারবার জীবন দেয়। ছাত্র অভ্যুত্থানের পরে
2000 ছাত্রের জীবনের বিনিময়ে যে নতুন বাংলাদেশ এসছে, সেটাকে আমাদের রক্ষা করতে হবে, রাজনীতিবিদরা রক্ষা করবে না। জিয়াউল আহসানের মতো একজন কসাই, যার হাতে হাজার হাজার মানুষের রক্ত লেগে আছে, যিনি প্রচুর মানুষ, শত শত মানুষকে হত্যা করেছেন নির্মমভাবে, কোন সুস্থ স্বাভাবিক মানুষ এইভাবে কাউকে হত্যা করতে পারে না, যেটা জিয়াউল আহসান করেছে। বিএনপির তখন নেতা ইলিয়াস আলীকে কিভাবে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে লাশ, তার বর্ণনা পাওয়া গেছে, কিন্তু জিয়াউল আহসানের হাতে হ্যান্ডকাপ নেই। মামুনুল হককে নির্মম নির্যাতন করে পঙ্গু করে ফেলা হয়েছিল, তিনি আদালতে উঠতে পারতেন না সোজা হয়ে। আমরা আরো অনেক ইসলামিক স্কলারকে দেখেছি কিভাবে নির্যাতন করা হয়েছে, তাদের কোনো অপরাধ ছিল না। হয়তো কেউ নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিষয়ে প্রতিবাদ করেছে, হয়তো কেউ ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে সরকারের এই জঘন্য কাজে, কিন্তু কি হয়েছে, তাদের উপর কি নির্যাতন করেছে আইন শৃঙ্খলা বাহিনী। অথচ জিয়াউল আহসানের শারীরিক, মানে তার চেহারা ছবি দেখেন, তার শারীরিক অবস্থাটা দেখেন, সম্পূর্ণ সুস্থ আছেন। জেলখানাতে তাকে ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, প্রত্যেকে ভালো আছে। যারা বাইরে আছে আওয়ামী লীগের নেতারা পালিয়ে, তাদের চেয়ে জেলখানায় এরা ভালো আছে। জেল কর্তৃপক্ষ আমাদের এই তথ্যগুলো গোপনে দিচ্ছেন। বুঝতে পারছেন আমাদের রাষ্ট্র কিসের বিচার করবে? জুলাই অভ্যুত্থানে না গুম হওয়া, না বিডিআর, কিসের বিচার করবে? আদৌ কি বিচার হবে? যারা বিচার চাইছে প্রকৃতভাবে, তারা একদিন আউট হয়ে যাবে, তাদেরকে এই পথ থেকে সরিয়ে দেওয়া হবে। আর যারা বড় অঙ্কের লেনদেন করতে পারছে, তারা টিকে যাবে। লিখে রাখেন আমার এই কথাগুলো। সার্জিস আলম অভিযোগ করেছে যে একটি দলের আশ্রয় রয়েছে ফ্যাসিস্টের বড় বড় নেতারা। তিনি একদম তথ্য প্রমাণ সহ বলেছেন একটি ইউটিউব চ্যানেলে। আমি বিশ্বাস করি এই কথাটি সত্য। সেই বড় দলটি এতদিন মনে করত যে আওয়ামী লীগ নির্যাতন করেছে, একবার যদি আওয়ামী লীগ সরকারের পতন হয় তাদেরকে আমরা কচুকাটা করব। কিন্তু হঠাৎ করে তারা বুঝলেন আমাদের লাভ কি তাদের মেরে কেটে, বরং 15 বছর তারা যে সম্পদ অর্জন করেছে এগুলো কেড়ে নিতে পারলে তো আমাদের লাভ। আমরা তো সম্পদের জন্যই রাজনীতি করি। ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন? ওই যে তোফায়েল আহমেদ বা আওয়ামী লীগের নেতারা বলেছিল 10 লক্ষ লোক মারা যাবে আওয়ামী লীগের পতন হলে, এটা হাজারেও ছড়ায় না। তার প্রধান কারণ তারা পরিকল্পনা পরিবর্তন করেছে। বিএনপি জামাতের নেতারা, নেতৃত্ব স্থানীয় বা বড় নেতারা যখন ডিরেকশন দিয়েছে যে কারো ঘর ভাঙচুর করা যাবে না, মারধর করা যাবে না, তখন তারা একটা কৌশল বেছে নিয়েছে। তারা চাঁদাবাজি শুরু করেছে, তাদের কাছ থেকে বড় অঙ্কের টাকার বিনিময়ে তাদেরকে নিরাপত্তা দিতে শুরু করেছে। আর জিয়াউল আহসানদের মতো লোকেরা, সালমান এফ রহমানের মতো লোকেরা, যারা অজস্র মানুষের কান্নার কারণ, তারা জেলখানায় ভিআইপি ট্রিটমেন্ট পাচ্ছে। বাংলাদেশের প্রত্যেকটা নিরাপত্তা বাহিনীর কমান্ডাররা, প্রধানরা শেখ হাসিনার সাথে একজোট হয়ে মানুষকে হত্যা করেছিল। তারপরও দেখা যাবে শেখ হাসিনার বিচার হবে না, কারণ ওপার এপারকে বলে দিবে তুমি যদি ক্ষমতার মসনদে বসতে চাও হাসিনাকে রাজনীতির সুযোগ করে দাও। এগুলো সব তথ্য, উপাত্ত, নথি সব ফেলে দাও বুড়িগঙ্গায়, লিখে রাখেন। তাই আমি বলছি, আগামীতে যারা রাজনীতি করবেন, সেটা ছাত্র জনতা হোক, যেই হোক, একটি বিষয় কনফার্ম করেন, হত্যাকারীদের বিচার হতে হবেই। যারা মোকাদ্দেস, অলিউল্লাহ, ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ অজস্র পরিবারের কান্নার কারণ হয়েছে, এদের বিচার হতে হবে। যারা মুগ্ধ, আবু সাইদ, যারা জসিম, যারা আরো অজস্র আমার ছোট ভাইদের হত্যার কারণ হয়েছে, হত্যাকারী ছিলেন, তাদের বিচার যেন বাংলাদেশে হয়। ফ্যাসিস্ট রেজিম যেন এই দেশে আর কখনো মাথা চাড়া দিতে না পারে। চলুন আমরা এর জন্য রাজপথে থাকি, লড়াই অব্যাহত রাখি। এই গুম খুনের সাথে জড়িত তাদেরকে সঠিকভাবে পানিশমেন্টটা নিশ্চিত করা, এবং এটাই জেনারেল ওয়াকার করতে দিচ্ছেন না। তারপরে উনি এখন নবী। আমি আরেকটা জিনিস অবাক হলাম যে জেনারেল মুজিব, লেফটেন্যান্ট জেনারেল মুজিব পালিয়ে গেছে। আপনারাও জানেন, লেটেস্ট আমি কয়েকদিন আগে বললাম, গতকালকে না গত পরশু দিন লিখলাম যে জেনারেল আকবর এবং লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম পালিয়ে গেছে। আমার কথা হচ্ছে, এটা আমি বললাম, কেউ আমাকে বলুক যে আমি ভুল কথা বলছি, ওইটাও বলতেছেন। আমি রেগুলার যে মেইন স্ট্রিম মিডিয়া যেটা আছে, মেইন স্ট্রিম মিডিয়া আমাকে জিজ্ঞেস করুক, আমি তখন একটা পথ দেখাই দিব কিভাবে এটা চেক করতে হবে, বা ঠিক আছে এরকম একটা রিউমার উঠছে, লেটস চেক, মানে
তাদের বাসায় আইএসপিআর কাছে একটা বিবৃতি চাওয়া যেতে পারে, গুম কমিশন যারা গ্রেফতারি পর্যন্ত তারা একটা প্রেশার ক্রিয়েট করতে পারে, বাট এটা নিয়ে কিছুই হচ্ছে না। এবং এট দ্য সেম টাইম আমার উপরে প্রেশার ক্রিয়েট করার কিছু চাও একটা ইম্পর্টেন্ট জিনিস, ভেরি ইম্পর্টেন্ট জিনিস। আমি গত কয়েক সপ্তাহে অনেকগুলো কথাবার্তার মধ্যে আমি এখন দেখলাম যে একটা তো জিনিস তো ক্লিয়ার যে জেনারেল ওয়াকারের আন্ডারে ডিজিএফআই আর এনএসআই আছে। তো এটা হচ্ছে বর্তমানে মানে আমাদের নিয়ে তো প্রফেসর ইউনূসের খুব একটা মানে আমরা তার সরকারের জন্য সমস্যা ক্রিয়েট করতেছি তা না, বাট কাদেরকে মানে জেনারেল ওয়াকার সরকার যেটা কাদের নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত, আচ্ছা আমাকে নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত। আমি ভেরি স্মল পার্ট প্লে করি, বাট বড় বড় পার্ট যারা প্লে করে পিনাকি দাদাকে নিয়ে তারা খুব দুশ্চিন্ত। পিনাকি দাদার নাকি কন্ট্রোল করা যায় না, কনক সার্ভারকে নাকি কন্ট্রোল করা যায় না, ওনারা নিজের মতোই যেটা রাইট মনে করেন সেটা করি। ইলিয়াস হোসেনকে কন্ট্রোল করা যায় না, আমাকে কন্ট্রোল করা যায় না। আর বাকি কারণ নিয়ে কোনো চিন্তিত বা কারণ নিয়ে তাদেরকে চিন্তা নাই তাদের। যাক, ফুড ফর থট। মানে আমার কাছে মনে হলো ইনফরমেশনটা যে বাকি যারা আছে সবাই নাকি ইটস ওকে, বাট অনলি উই ফোর। এবং আমি আই এম শিওর যে মেজর দেলোয়ার স্যার আছেন, হি ইজ অল দ্য সেম লাইন, হয়তো মেনশন করতে ভুলে গেছেন, বাট বাকিরা নট এ থ্রেট ফর ইন্টেলিজেন্স অর্গানাইজেশন, এরকম একটা ফিলিংস অ্যাকচুয়ালি নাম মেনশন করে বলেছে তো তাই জিনিসটা বললাম। এনিওয়ে, আমি এবং যারা যেটা রাইট সেটাই আমি করে যাব। এখানে একটা জিনিস বুঝতে হবে যে আমি ওই অফিসারের সাথে কথা বলার সময় বলতেছিলাম যে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ডু দ্য রাইট থিং। আমি আগে একটা ইয়াতেও বলেছিলাম যে আমি সিও হিসেবে হওয়ার পরে আমি প্রথম পানিশমেন্ট দিয়েছিলাম আমার কোর্সমেটকে। দোষ করলে পানিশমেন্টটা খাইতেই হবে, কিন্তু সে যদি কোনো বিপদে পড়ে আমি তার জন্য জান দিয়ে দিব। বাট দোষ করলে তো এটাতে কি এনশিওর হয় যে বাকি যে এই যে আমি যে 700 লোককে কমান্ড করতেছি, একটা লোককে যদি আমি বেনিফিট দেই তা বাকি কিন্তু 799 কিন্তু বলবে যে স্যার হচ্ছে নিজের লোককে বাঁচাই দিচ্ছে, এবং বাংলাদেশে এটাই চলতেছে। তারপরে একটা উদাহরণ দিল স্যার যে এরকম এক অফিসার একটা অনিয়ম করেছিল, অনিয়মটা আমি হলে অ্যাকসেপ্ট করতাম না। সো সুবেদার মেজর গিয়ে নাকি সিওরে বেলপিলা বলছে স্যার আপনি যদি এই আমার অফিসারে নিয়ে যান, মানে আমার স্যারকে যদি আপনি জিওসির কাছে পানিশমেন্ট দিয়ে নিয়ে যান তাহলে আমি চাকরি করবো না। হ্যাঁ, ওই জিনিসটা অ্যাকচুয়ালি রেয়ার, বর্তমানে রেয়ার, মানে সৈনিক অফিসারদের মধ্যে যে জিনিসটা ছিল। বাট এট দ্য সেম টাইম যে সিও যে কমান্ডিং এ আছে তাকে ডিসিশন নিতে হবে যে কোন জিনিসটা আমি মানবো। এখন কথা হচ্ছে আমি আমার এই 28 বছর চাকরিতে একটা শিখছি, অন্যায় যে জিনিসগুলো হচ্ছে, হ্যাঁ ছোটখাটো অন্যায় বিভিন্ন ধরনের আছে, এখানে লেট করে আসলো, ওখানে গিয়ে প্রেম করলো, ওখানে গিয়ে একটা ঘাপলা করছে, একটা গার্লফ্রেন্ড রেখে আরেকটার কাছে গেছে, ওখান থেকে কমপ্লেন আসছে, দিস ক্যান বি ম্যানেজড সোশ্যাল থিং। বাট গুম খুন আর স্পেশালি টাকা পয়সার অনেক নিয়ম আমি এটা কখনোই অ্যাকসেপ্ট করিনি। সো যারা গুম খুনের সাথে জড়িত তাদের সাথে আমাদের যুদ্ধটা চলতেই থাকবে। আমার কাছে এখন একটা জিনিস মনে হচ্ছে যে হক স্যার যে স্টেটমেন্টটা দিয়েছে একটা ডেলিভারেটলি মানে কর্নেল জেনারেল ওয়াকারের নামে একটা প্রোপাগান্ডা করতেছে, স্পেশালি মিলিটারি অফিসার যারা আর্মির যে সমস্ত সংস্থা আছে, সেনা কল্যাণ বাবুগুলো আছে, মানে আর্মি সংস্থা চাকরি হতো, তাদেরকে অফিসিয়ালি আমার মনে হয় লঞ্চ করা হয়েছে। বাট উইল রিমেইন স্ট্রং। যারা গুম খুনের সাথে জড়িত, যাদের পালিয়ে যেতে সাহায্য করছে, এটা জেনারেল ওয়াকারের আমার মনে হয় সময় শেষ। অ্যাকচুয়ালি উনি জেনারেল মঈনুর আহমেদের পদ দেখবেন না জেনারেল জিয়াউর রহমান, জেনারেল নাম মনে আসতেছে না চিফদের, জেনারেল নাসিম বা অন্যান্য যারা সেনাপতি জেনারেল আতিক ইজ দ্য মোস্ট রেসপেক্টেড জেনারেল যারা ছিল, তাদের পদ দেখবেন নাকি জেনারেল মঈন আহমেদের পদ দেখবেন, নাকি জেনারেল আজিজের পদ দেখবেন, নাকি জেনারেল শফিউদ্দিনের পদ দেখবেন, জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার পদ দেখবেন, যারা এই ফ্যাসিস্ট হাসিনাকে সার্ভ করেছে। সো এটাই আমি বলতে যাচ্ছি যে আমাদেরকে ফাইটটা জারি রাখতে হবে, এবং যখনই জেনারেল ওয়াকারের নামে একটা পজিটিভ বলার একটা ফোর্স আসতেছে, আমি অ্যাজিউম করি যে সামনে। আসসালামু আলাইকুম। ডক্টর ইউনূস সরকারের 6.5 মাসের মাথায় এসে আমাদের সেনা প্রধান আসলে কি ভাবছেন? তিনি কি সরকার পরিবর্তনের কোনো ভাবনা ভাবছেন, অথবা সরকারের বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ পদগুলোতে বিশেষ পরিবর্তন আনার বিশেষ কোনো চিন্তা ভাবনা করছেন? এরকম প্রশ্ন নিঃসন্দেহে আমাদের অনেকের মধ্যে রয়েছে, এবং
যখন যে মুহূর্তে দেশে ডাকাতি, সন্ত্রাস, চাঁদাবাজি, ধর্ষণ ব্যাপক আকারে বেড়েছে, সেই জায়গা থেকে এমন প্রশ্ন আসতেই পারে এবং সেগুলোকে সামনে নিয়ে এসে ভারতের একটি গণমাধ্যম দ্য ফেডারেলে একটি লেখা প্রকাশিত হয়েছে। লেখাটি লিখেছেন ভারতের প্রখ্যাত সাংবাদিক, বিবিসিতে যিনি কাজ করেছেন দীর্ঘদিন, সাংবাদিক সুবীর ভৌমিক, যাকে আমরা অনেকেই প্রো আওয়ামী লীগ সাংবাদিক হিসেবে ট্রিট করে থাকি। তো তিনি যে লেখাটি লিখেছেন তার শিরোনাম হচ্ছে বাংলাদেশের নৈরাজ্য সেনাবাহিনীর ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করছে, অন্তর্বর্তী সরকারের সাথে সেনাবাহিনীর সঙ্গে বড় ধরনের বিরোধ দেখা দিতে পারে। এবং সাবটাইটেলে যে লাইনটি দেওয়া আছে সেই জায়গা থেকে আমি বলছিলাম যে সরকার পরিবর্তনের কোনো ভাবনা নাকি বিশেষ কোনো পদে পরিবর্তনের ভাবনা। তিনি যেই ওয়ার্ডগুলো ইউজ করেছেন তাতে আসলে একটু কনফিউজিং। আমি একটু এই লাইনটা অন্তত ইংরেজিতে বলি, বাদ বাকিগুলো একটু ব্যাখ্যা করার চেষ্টা করবো বা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব বাংলাতে। তিনি সাবটাইটেলে বলছেন যে there seem to be indication that the army chief may be considering a change at the top in Dhaka to stop the chaos and hold national election, এটাই লেখা। তো সুবীর ভৌমিক প্রথমে বলছেন যে তিনি তার বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানতে পেরেছেন যে ইউনূস প্রশাসন আসলেই অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু নির্বাচন দেবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহের মধ্যে রয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে সামরিক আইন জারি হতে পারত এবং বাহিনীর ভিতর থেকে কিংবা বাইরে থেকে বিষয়টি এমনভাবে তুলে আনা হয়েছে যে দুদিক থেকে নানান ধরনের চাপ ছিল সেনাবাহিনী সেনাপ্রধানের উপরে সামরিক আইন জারির বিষয়ে, কিন্তু তিনি তা করেননি। তার কারণ তার যে তিক্ত অভিজ্ঞতা রয়েছে, সেটি জেনারেল এরশাদের শাসন কিংবা জেনারেল জিয়াউর রহমানের শাসন, যেটিকে মানুষ সহজভাবে এখনো মেনে নিতে পারে না। এবং সর্বশেষ 1/11-এর সময় সাবেক সেনাপ্রধান মইনি আহমেদের যে ভূমিকা, সেটিও মানুষ সহজে মেনে নিতে পারে না। এবং সারা বিশ্বের সামরিক যে শাসনগুলো চলেছে বা চলছে, এগুলো ধিকৃত হয়েছে, নিন্দিত হয়েছে। সেই জায়গা থেকে জেনারেল ওয়াকারুজ্জামান এ বিষয়ে ন্যূনতম কোনো ধরনের ইন্টারেস্ট ফিল করেননি এবং তিনি শক্ত হাতে এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন যাতে সেনা শাসন না আসে। এখন কি অবস্থায় সেনাপ্রধান এই ধরনের ভাবনা ভাবতে পারেন সরকার পরিবর্তনের অথবা সরকারের শীর্ষ পদগুলোতে বিশেষ পরিবর্তন আনার? যেটা প্রথমে বলছিলাম, বিশেষ করে আইন শৃঙ্খলা জনিত যে ভয়ঙ্কর সংকট সবার সামনে, সেটা তো রয়েছেই। তারপরে এসে 5 ফেব্রুয়ারি বুলডোজার দিয়ে ছাত্র জনতার নামে যে একটি উগ্রবাদী গোষ্ঠী ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর ঐতিহাসিক বাড়িটি গুঁড়িয়ে দিল, সেখানে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে। সেনাবাহিনীর কিছু সদস্য এখানে গিয়েছিলেন, তারা মাথা নত করে চলে এলেন, চুপচাপ চলে এলেন বা নীরব দর্শকের ভূমিকা পালন করছিলেন। কেন নীরব দর্শকের ভূমিকা পালন করছিলেন? তারা কি ইচ্ছা করলে বাধা দিতে পারতো না? এরকম অনেক প্রশ্ন মানুষের মধ্যে রয়েছে। সেই বিষয়টি এখানে তুলে আনা হয়েছে যে এটির কারণে সাধারণ মানুষের যে সেনাবাহিনীর প্রতি তুমুল একটা আস্থা, যে কোনো অবস্থায় যে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি থেকে দেশকে উদ্ধার করতে সক্ষম বাংলাদেশ সেনাবাহিনী, সেই বিশ্বাসের জায়গাটিতে চির ধরেছে। সেনাবাহিনীর সম্পর্কে মানুষের আস্থা দুর্বল হয়ে উঠেছে এবং জাতিসংঘের বিষয়ে কেউ কেউ প্রশ্ন তুলেছেন বা প্রশ্ন তুলছেন, যেখানে নিজের দেশের এই ধরনের অরাজকতা সেনাবাহিনী প্রতিরোধ করতে পারে না, সেখানে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে আমাদের সেনা সদস্যরা কতটা শান্তি রক্ষা করতে পারেন, এই প্রশ্ন অনেকে মনে উঠেছে। সেই জায়গাটি এনে এখানে বলা হচ্ছে যে
জেনারেল ওয়াকারুজ্জামান শুধু যে প্রতিশ্রুতি দিয়েছিলেন শেখ হাসিনা সরকার পতনের পরে 5 আগস্ট তিনি তার উপরে আস্থা রাখতে বলেছিলেন এবং তিনি যত দ্রুত সম্ভব দেশকে একটা গণতান্ত্রিক অবস্থায় ফিরিয়ে দিতে অঙ্গীকারাবদ্ধ হয়েছিলেন, মানুষের কাছে তিনি কমিটেড ছিলেন, সেটি তিনি পুনরুদ্ধার করতে চান। এবং তিনি যখন বুঝতে পেরেছেন, এই লেখাটিতে বলা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে খুব দ্রুত নির্বাচন দিতে চান না, তিনি সংস্কারের নামে দীর্ঘ সময় নিতে চান, এটি তাকে অস্বস্তির মধ্যে ফেলেছে। এই অস্বস্তির জায়গা থেকে গত সেপ্টেম্বরে তিনি যখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন, আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে তিনি বলেছিলেন যে 2025-এর ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে। সুভূমিকে এখানে বলছেন যে হয়তো সেই অস্বস্তি থেকে তিনি এই কথাগুলো বলেছিলেন। এখন যে একটি গুমোট পরিস্থিতি, একটা গুমোট অবস্থা সারা দেশে বিরাজ করছে, সেই জায়গা থেকে নাকি জেনারেল ওয়াকারুজ্জামান শীর্ষ সামরিক কর্মকর্তার সঙ্গে তিনি পরামর্শ করছেন, আলোচনা করছেন, গোয়েন্দা সংস্থার নেতৃত্বে যারা রয়েছেন তাদের সঙ্গে কথাবার্তা বলছেন যে এই অবস্থা থেকে বেরিয়ে আসার পথ কি হতে পারে। পথ খুঁজে বের করতে তিনি আহ্বান জানিয়েছেন তাদের প্রতি। এবং এই অবস্থায় এসে যখন নতুন একটি দল আসছে, যেটিকে আমরা কিংস পার্টি হিসেবে উল্লেখ করছি, ডক্টর মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধানে, তিনি সরাসরি কথা বলেছেন, তিনি উৎসাহ দিয়েছেন ছাত্রদেরকে নতুন নতুন দল করতে, বা সরকারি উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন তাদের সরাসরি তত্ত্বাবধানে যে একটি নতুন দল আসছে, সেই দল চাইছে আত্মপ্রকাশের আগেই ছাত্র প্রতিনিধিরা বলছেন যে স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে। এবং যদি এরকম কিছু হয়, তার জন্য জেনারেল ওয়াকারুজ্জামান নাকি প্রস্তুতি নিচ্ছেন যে স্থানীয় সরকার নির্বাচনের দাবি যদি তুমুল আকারে ওঠে, এই গোষ্ঠীর পক্ষ থেকে, ছাত্র সমন্বয় কিংবা নতুন দলের পক্ষ থেকে, সেক্ষেত্রে জেনারেল ওয়াকারুজ্জামান সংসদ নির্বাচনের জন্য, জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনি চাপ প্রয়োগ করবেন সরকারের উপরে, এবং যাতে দ্রুত একটি রোডম্যাপ বেরিয়ে আসে নির্বাচনের, সেই জন্য তিনি চেষ্টা করবেন। আরেকটি বিষয় এখানে আনা হয়েছে যে বেশ গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে শেখ হাসিনা ফিরবেন, শেখ হাসিনা ফিরতে পারেন, অথবা ফিরলে কবে ফিরবেন। শেখ হাসিনা তিনি নিজেই তো একাধিক তার বিভিন্ন অডিওতে বলেছেন, অডিও মানে ফোন আলাপে বলেছেন, যেগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে বা ফাঁস হয়েছে, যে তিনি যে কোনো সময় ফিরে আসতে পারেন। কিভাবে ফিরে আসবেন? এইখানে সুবীর ভৌমিক যেটি বলছেন যে সেই রিস্কটি সম্ভবত জেনারেল ওয়াকার নেবেন না। তখন তিনি ফিরে এলে বা তাকে ফিরিয়ে আনা হলে, অন্তর্বর্তী সরকারও মুখে বলছে যে তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে, কিন্তু এরকম কোনো কিছুতে তিনি তেমন কোনো উদ্যোগ নেবেন না, কারণ সেই সময় দেশে আরও একটু অরাজক পরিস্থিতি তৈরি হতে পারে। তো সেই ধরনের ঝুঁকি তিনি নেবেন না, এটি বিশ্বস্ত সূত্রে তিনি জানতে পেরেছেন, অথবা তার ফোরকাস্টিং। এবং এই কথা তো আমি শুরু থেকে বলে আসছি, যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন, কন্টেন্টগুলো দেখেন, যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে সরকার আন্তরিক নয়। হয়তো সেটিই তাদের জন্য বিচক্ষণতার পরিচয়। শেখ হাসিনাকে এই মুহূর্তে আনা হলে নিশ্চয়ই আওয়ামী লীগের যে নেতাকর্মীরা রয়েছেন আত্মগোপনরত অবস্থায় বা পালিয়ে রয়েছেন, তারা নতুন করে উজ্জীবিত হবেন, একটা ফ্রন্ট লাইনের সংঘর্ষ তৈরি হতে পারে। সেই জায়গা থেকে যদি সেনাবাহিনী প্রধান এটি মনে করে থাকেন, হয়তো বাস্তবতার জায়গা থেকে ঠিক আছে। তবে আরও একটি যে প্রসঙ্গ এই লেখাতে উঠে এসেছে, যেহেতু আদালত তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে নির্দেশনা দিয়েছেন, বা তাদের যে রায়, সেই রায়ে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে, এবং এই রায়ের আলোকে আমি যেটি বলছিলাম যে এই লেখার কনক্লুশন যেটি বলছে, তাতে মনে হচ্ছে সরকার পরিবর্তনের ভাবনা বা পথ বাতলে দেখতেও পারেন সেনাপ্রধান। এখানে সেই ইঙ্গিতটি দেওয়া হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে
অন্তর্বর্তী সরকার হিসেবে ডক্টর ইউনূস সরকারের বিদায় হবে এবং সেই সরকারে যারা সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে থাকবেন বা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব থাকবে, সেই সরকারের মাধ্যমেই খুব দ্রুত একটি নির্বাচনের যাতে ব্যবস্থা করা যায়, অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করা যায়। অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পিছনে সম্পূর্ণরূপে সেনাবাহিনী দেয়। আমরা এই কথাটা সচরাচর সকলেই বলে থাকি, কিন্তু ব্যাপারটা আসলে তেমন না। পিছনে আর অনেক কিছু ঘটনা আছে, সেই সকল বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে। যে কোটা আন্দোলনটা হয়েছিল, সেই কোটা আন্দোলন কি বেশি বড় আন্দোলন হয়েছিল? প্রথমে ছোট্ট একটি আন্দোলন ছিল, এই কোটা আন্দোলনটাকে কি দমাতে পারতো না? সুপ্রিম কোর্ট থেকে প্রথমত রায় আসতে অনেক দেরি করে, দ্বিতীয়ত আমাদের শেখ হাসিনা যিনি সরকারে ছিলেন তিনি ব্যাপারটা নিয়ে গাফিলতি করেন, সিরিয়াসনেস ছিল না। আর আমাদের একটু অহংকার বেশি ছিল 16 বছর ক্ষমতায় থাকার কারণে। এটা তো ছোট একটি আন্দোলন, কিছুই হবে না, দায়সারা ভাব ছিল। পরে দিয়ে আন্দোলনটা আস্তে আস্তে যখন বড় হতে থাকে, তখন ওবায়দুল কাদেরের একটা বক্তব্যের কারণে আরো বুমেরাং হয়ে যায়, বলছে ছাত্রলীগই যথেষ্ট। এখানে ছাত্রলীগকে যদি নির্দেশ দেয়ারই থাকতো তাহলে একদম জনসম্মুখে কেন বলা হয়েছে ছাত্রলীগই যথেষ্ট? আন্ডারগ্রাউন্ড থেকে কি নির্দেশ দেওয়া যেত না? আরেকটি ভুল করেছিল। দ্বিতীয়ত আরো ভুল ছিল সাংগঠনিক অনেক দক্ষতার ভুল ছিল আমাদের ছাত্রলীগের, কারণ ছাত্রলীগটা ক্যাম্পাস ছাড়ার কোনো দরকার ছিল না। ওইখানে ফাইট করে ফাইট ব্যাক দিয়ে হলো ক্যাম্পাসে থেকে যাওয়া দরকার ছিল। শুধু প্রশাসন দিয়ে একটা ক্যাম্পাস নিয়ন্ত্রণ করা যায় না, কারণ ক্যাম্পাসে অনেক ছাত্র থাকে এবং অনেক মতাদর্শের লোকও থাকে, সাধারণ ছাত্র থাকে। তো সকলে তখন একত্রিত হয়ে গিয়েছে, কারণ খালি ফিল্ড পেয়েছে। ওই দিক দিয়ে আমাদের সাংগঠনিকভাবে ব্যর্থতার কারণে আমরা ক্যাম্পাস হারিয়ে ফেলি। আর ঢাকা ভার্সিটি যার নিয়ন্ত্রণে থাকে, সারা বাংলাদেশ নেতৃত্ব দেওয়া সহজ হয়ে যায়, সেদিক দিয়ে আমরা আরো ব্যাকফুটে চলে যাই। দ্বিতীয়ত আর্মিকে আমরা ডিপ্লয় করে দিই কারফিউ দিয়ে সারা বাংলাদেশে। ছাত্রলীগের, যুবলীগের, আওয়ামী লীগের যত কর্মীরা ছিল সকলকে আমরা চুপ করে বসিয়ে রাখি। যখন আর্মিও কন্ট্রোল করতে পারতেছে না, অবস্থা সম্পূর্ণরূপে বেগতিক হয়ে গিয়েছে, তখন আর্মি, পুলিশ, ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ সকলকে আমরা নামিয়ে দিই। শেষ পর্যায়ে চলে এসেছিল আন্দোলনের। আর আরেকটি সাংগঠনিকভাবে আরো ব্যর্থতার মেইন কারণ হচ্ছে, কিছুদিন আগে যে উপজেলা ইলেকশন হয়েছে, সেই উপজেলা চেয়ারম্যান ইলেকশনের মধ্যে আমরা টাকা দিয়ে বাণিজ্য করেছি অতিরিক্ত হারে। প্রত্যেকটা ত্যাগী, যারা আগের উপজেলা চেয়ারম্যান ছিল এবং ত্যাগী লোক ছিল, তাদেরকে আমরা উপজেলা চেয়ারম্যান হতে দিনে। এমপি তার আন্ডারের চেলাদেরকে এবং ঘরের মানুষদেরকে সে টাকা খেয়ে উপজেলা চেয়ারম্যান বানিয়ে দেয়। মানে আমার মাইমেন টাকা দাও, তুমি উপজেলা চেয়ারম্যান। এদিক দিয়ে অলিখিতভাবে কিছু আওয়ামী লীগের নেতারাও বিদ্রোহ করে প্রত্যেকটা উপজেলা, জেলার মধ্যে। মনের থেকে তারা ক্ষোভ ছিল আওয়ামী লীগের প্রতি, কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধচারণ করেনি। তারা কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছিল আওয়ামী লীগের দুঃসময়ে। হয়তো বিরুদ্ধে যায়নি, কিন্তু পক্ষ থাকেনি এবং ফিল্ডে নামিনি। এদিক দিয়ে আমরা সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়ি। আর পুলিশে অতিরিক্ত হারে বাড়াবাড়ি করেছিল। আর ছাত্রলীগ একদম শেষ পর্যায়ে যখন নেমেছে, তখন নিরুপায় অবস্থায় ছিল। যুবলীগও নিরুপায় অবস্থায় ছিল, আওয়ামী লীগও নিরুপায় অবস্থায় ছিল। আর শেষ পর্যায়ে যখন আর্মি দেখতেছে অতিরিক্ত হারে মৃত্যুবরণ হচ্ছে, অতিরিক্ত হারে সংঘর্ষ বাড়তেছে, দোনো পক্ষে মানুষ আহত নিহত হচ্ছে, তখন গিয়ে সেনাবাহিনীর যারা সৈনিক এবং কিছু উপরের লেভেলের লোক আছে, তারা পার্সোনালি ভাবে শেখ হাসিনার বিরুদ্ধে ছিল আগে থেকে, তারা তখন সুযোগ পেয়েছিল। তখন তারা সেনাবাহিনীর ভিতরেই বিদ্রোহ করে বসেছে যে আমরা আর কভার দিতে পারতেছি না, আমরা আর জনগণকে গুলি করতে পারবো না, বা আমরা জনগণকে কোনো রকমেই দমাতে পারবো না। পুলিশের উপর তখন সেনাবাহিনী ফায়ারিং করা শুরু করে। পুলিশকে বলে আপনারা পিছু হটেন, তা না হলে আপনাদের উপরও ফায়ারিং হবে। তখন পুলিশ অস্ত্র ফেলে দিয়ে পিছু হটে। তখন যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, রাজপথ দখল করে নেয়। আর যেদিনও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা আছে, আরো বিএনপি, জামাত সকলে মিলে রাজপথ দখল করে, সেদিনও কারফিউ দেয়া ছিল। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ কোনো কর্মীকে মাঠে নামার নির্দেশ দেওয়া হয়নি। তারা কারফিউ মনে করে ঘরে বসেছিল। সেদিনই তারা লং মার্চের ডাক দিয়ে শেখ হাসিনা সরকারের পতন ঘটায়। শুধু আর্মি যে ঘটনাটা ঘটিয়েছে তা না, এটা পরিক্রমায় আস্তে 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 করে এ পর্যায়ে আসছে। এটার সুযোগ কারা দিয়েছে? এটার সুযোগ আমরাই করে দিয়েছি। আমরা যদি এটার সুযোগ করে না দিতাম, তাহলে এই পর্যায়ে ব্যাপারটা আসতো না, কারফিউ দেওয়া লাগতো না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বিএনপি, জামাত, আরো বিভিন্ন ধরনের যারা খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, তারা সকলে মিলে
শেখ হাসিনা সরকারের পতনও ঘটাতে পারতো না। কারণ আন্দোলনটাই যদি অ্যাক্টিভ না হতো, আন্দোলনটাই যদি গণজোয়ারে পরিণত না হতো, আমরা আগে যদি সমাধান করে ফেলতাম, তাহলে কি এমন ক্ষতি হতো? ক্ষমতা চিরস্থায়ী না, সে কারণে ক্ষমতা নিয়ে কখনো অহংকার করা ঠিক না। আমরা আওয়ামী লীগের সমর্থন করি, মুজিব আদর্শের সৈনিক, সেটা ভিন্ন কথা, কিন্তু অহংকার করে ক্ষমতায় টিকে থাকা যায় না। সে যেই হোক, সে যত ক্ষমতাদার হোক, সে যতই জনপ্রিয় হোক, তার যতই জনসমর্থন থাকুক। কারণ দলের দুঃসময়ে রাজপথের মধ্যে যারা দলের একদম খায়ের খা বলতে ফাইটার, তারা ছাড়া সাধারণ কর্মীরা তখন ফাইট করার জন্য আপনার রাজপথে নামে না। যারা দল ক্ষমতায় থাকে তাদের, কিন্তু বিপক্ষ দলে থাকলে যখন দেয়ালে পিঠ থেকে যায়, তখন যায় রে সাধারণ জনগণ, ফাইটার সকলেই রাজপথে নামে। তখন জনগণ বেশি হয়ে যায়, সরকার দলীয় জনগণ কম থাকে, তাদের পুলিশ নির্ভরতা থাকে বেশি। সেই কারণে তাদের জনগণ কম থাকার কারণে তারা ওই বিপরীত যারা থাকে এন্ট্রি, তাদের সাথে ফাইট করতে টাফ হয়ে যায়। কারণ তারা তখন চিন্তা করে আমরা তো হেরে গেলে আমরা এমনি মারা যাব, আমাদের জিততেই হবে, হয়তো বাঁচবো না হয় মরবো। আর যখন যে দল ক্ষমতায় থাকে তারা চিন্তা করে আমাদের সাথে আর্মি আছে, পুলিশ আছে, আমরা তো জিতেই যাব, দায়সারা ভাব থাকে। তাদের মধ্যে কর্মী কম থাকে এবং জনবলও তখন কম থাকে। কারণ সাধারণ কর্মী অনেক যারা দুর্বল, সাহসী না, তারা ঘরে বসে থাকে, তারা চিন্তা করে ক্ষমতা তো টিকে যাবেই। এই সব সকল বিষয় চিন্তা করে বোঝা যায় যে শুধু আর্মি এই সরকারের পতনের পিছনে দায়ী ছিল না। আর্মি শেষ পর্যায়ে এসে বিট্রয় করে দেখছে আর এই সরকার টিকাতে পারবে না, তখন আর্মির আর কি করার থাকে? কারণ ওরা তো সকল জনগণকে নিয়েই একটা দেশ পরিচালনা করতে হবে। কারণ একটা দেশের সকল জনগণের আর্মি ওরা, শুধু আওয়ামী লীগের আর্মি না। তো একটা আর্মির মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, ইসলামী বিভিন্ন মতাদর্শের লোক থাকে। যে মতাদর্শের লোক যখন একপাক্ষিকভাবে বেশি হয়ে যায়, তখন যে সরকারের সাথে বিট্রয় করে সরকারের পতন ঘটায়। এ আওয়ামী লীগেরও সেম অবস্থা হয়েছে। সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে আওয়ামী লীগের হয়তো অনেক সংখ্যক লোক ছিল, কিন্তু সৈনিক লেভেলের মধ্যে আওয়ামী লীগের বিরুদ্ধচারণ করার লোক বেশি ছিল আর্মির মধ্যে। সেই কারণে উপর লেভেল থেকে চেইন অফ কমান্ড মানতে ছিল না। যখন শেষ পর্যায়ে খারাপ অবস্থা হয়ে গিয়েছিল আওয়ামী লীগের, তখন বিডিআর বলেন, তখন আর্মি বলেন, সকলে বিট্রয় করার পর্যায়ে চলে গিয়েছে এবং সিনিয়র নেতৃবৃন্দর কথাও পর্যন্ত শুনতে ছিল না এইসব সৈনিকরা। পুলিশ যতই আপনার আওয়ামী লীগের পক্ষে থাকুক, শেষ পর্যায়ে আওয়ামী লীগের সাথে থেকে ওদের বিরুদ্ধে লড়াই করুক, তারপরও পুলিশ আর্মির মতো ট্রেন না। পুলিশ যদি আর্মির সাথে ফাইট করার অবস্থা হয়ে যেত, ফায়ারিং করতো, তাহলে একটা গৃহযুদ্ধের পরিস্থিতি হয়ে যেত আর্মি বনাম পুলিশ। কিন্তু পুলিশ অতিরিক্ত হারে নিহত হতো, আর্মির সাথে টিকতে পারতো না। কারণ আর্মির কাছে সব হচ্ছে অটোমেটিক রাইফেল এবং ওয়েল ট্রেন্ড। আর্মি কোথায় আর পুলিশ কোথায়? 19 আর 5-এর ব্যবধান না, এখানে হাজার হাজার ব্যবধান পুলিশ আর আর্মির সাথে। তো ডিফারেন্স আছেই। সেই কারণে আমরা শুধু আর্মির দোষ দিয়ে লাভ নাই। এই আর্মি দেখবেন আবার আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে। কেন জানেন? তখন আওয়ামী লীগের উপর দমন নিপীড়ন বেশি হয়ে যাবে, সাধারণ জন আওয়ামী লীগের পক্ষে সকলেই চলে যাবে। এই সরকার ফেসিস্টের আচরণ করে ফেসিস্ট হয়ে গিয়েছে, এখন আর্মি বুঝতে পারবে। তখন আর্মি সাধারণ জনগণের পক্ষ হয়ে, আওয়ামী লীগের পক্ষ হয়ে তখন আওয়ামী লীগের সাথে থাকবে, সুষ্ঠু একটি নির্বাচনের প্রক্রিয়া করবে। কারণ আর্মি চাইলে সকল কিছু জোর জবরদস্তি করতে পারে না। কারণ সকল নাগরিকদের প্রতিনিধিত্ব করে আর্মি, একটা দেশের প্রতিনিধিত্ব করে, কোন একটা দলের প্রতিনিধিত্ব ডাইরেক্টলি আর্মি করতে পারে না। হয়তো তাদের মতাদর্শ কিছু লোক সেটিং করে কিছু সময়ের জন্য প্রতিনিধিত্ব করাতে পারে, কিন্তু আজীবনের জন্য বা একটা দলের পক্ষে আজীবন কাজ করবে একটি দেশ আর্মি, এটা কখনো সম্ভব না। সেই কারণে যে দিক দিয়ে জনবল বেশি থাকবে, যে দিক দিয়ে অবস্থা ভালো থাকবে, আর্মির 360 অ্যাঙ্গেলে ঘুরে গিয়ে তখন ওই দলকে সাপোর্ট দিয়ে জনগণের পক্ষে চলে যাবে। সেটা এখন হচ্ছে। সামনেও কিন্তু দেখবেন আওয়ামী লীগের পরিস্থিতি ভালো হবে, আন্দোলন করে আওয়ামী লীগ যখন এই সরকারকে কোণঠাসা করে ফেলবে, এই আর্মিরাই কিন্তু 360 অ্যাঙ্গেলে ঘুরে গিয়ে আওয়ামী লীগের পক্ষ হয়ে ক্ষমতা নিয়ে হলো বা সুষ্ঠু একটা নির্বাচন প্রক্রিয়া করে যে দল ক্ষমতায় আসে সে দল। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ইতিমধ্যে ভিডিও ফুটেজ দেখে হয়তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে যে সমস্ত ভিডিও দেখলেন, বেশ কয়েকটি ভিডিও দেখছেন, মোটামুটি আমাদের ভিডিওটা 30 মিনিটের ছিল, 30 মিনিট প্লাস ভিডিওটা ছিল। এই ভিডিওটা দেখার পরে আপনাদের কি মন্তব্য অবশ্যই কিন্তু আপনার মূল্যবান কমেন্টটি আমাদের এই কমেন্ট বক্সে দেখতে চাই। এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, ভিডিওতে আমার নিজস্ব কোনো কথা বলা হয়নি, যা কিছু দেখছেন, যা কিছু শুনছেন, সব কিছু কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ নেওয়া হয়েছে। ধন্যবাদ।